সো এরপরে আমরা দেখব ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই নিয়ে আমরা কথা বলবো। সো প্রথমে উইল বি টকিং অ্যাবাউট ডিম্যান্ড। সো আমরা ল অফ ডিম্যান্ড নিয়ে কথা বলবো। সো যখন আমরা ল অফ ডিম্যান্ড নিয়ে কথা বলছি, সো এটা আমরা সবাই জানি যে ডিম্যান্ড কার্ভটা হচ্ছে নেগেটিভলি স্লোপড, এবং আমরা যখন ডিম্যান্ড কার্ভ ড্র করি তখন হরাইজন্টাল এক্সিসে আমরা কোয়ান্টিটি দেখি, ভার্টিক্যাল এক্সিসে আমরা প্রাইস দেখে থাকি। সো এই যে ডিম্যান্ড কার্ভ, যত প্রাইস কমে যায় তত আমার ডিম্যান্ডটা বেড়ে যায়, অন্যদিকে যত প্রাইস বেড়ে যায় তত ডিম্যান্ডটা কমে যায়। সো খেয়াল করে দেখেন এখানে 2.48 এই প্রাইসে 41 ইউনিট কনসামশন হচ্ছে। আবার এই 2.4 প্রাইস থেকে যদি প্রাইসটা কমে 1.48-এ আসে, তাহলে কোয়ান্টিটি ডিম্যান্ডেড বেড়ে 47.54 হচ্ছে। সো এই যে প্রাইস কমে গেলে ডিম্যান্ডটা বাড়ছে, এবং এটা মোস্ট গুডসের ক্ষেত্রেই হয় এক্সেপ্ট সাম ফিউ 1 or 2 অকেশন। সো এখানে আমরা আলটিমেটলি ল অফ ডিম্যান্ড বলছে প্রাইস যত কমে যাবে ডিম্যান্ড তত বাড়বে, আর প্রাইস যত বেড়ে যাবে ডিম্যান্ড তত কমে যাবে। এখন এই যে প্রাইস কমে গেলে ডিম্যান্ড বাড়ে, এইটা বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে, বা প্রাইস বেড়ে গেলে যে ডিম্যান্ড কমে, এটার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট, আরেকটা হচ্ছে ইনকাম ইফেক্ট। সো ধরেন সাবস্টিটিউশনের কথা আমরা যদি বলি, ধরেন ফর এক্সাম্পল কোনো একটা গুডস, সে বার্গার। সো আপনি দেখলেন যে বার্গারের দাম অনেক বেড়ে গেল। তো বার্গারের দাম যদি অনেক বেড়ে যায়, আর অন্য কোনো গুডসের দাম, শুধু বার্গারের দাম যদি বেড়ে যায়, অন্য গুডসগুলোর দাম যদি বেড়ে না যায়, তাহলে আপনি চিন্তা করলেন যে আমি যদি বার্গার কনজিউম না করে আমি স্যান্ডউইচ কনজিউম করি, তো সাম অফ দ্য বার্গারের ডিম্যান্ড উইল শিফট ফ্রম বার্গার টু স্যান্ডউইচ, বিকজ বার্গারের প্রাইসটা বেড়ে গিয়েছে, স্যান্ডউইচের প্রাইসটা সেম রয়েছে, এবং রিলেটিভ টু স্যান্ডউইচ বার্গার কনজিউম করাটা তার জন্য অনেক কস্টলি। সো তখন সে সাবস্টিটিউট করে বার্গার থেকে স্যান্ডউইচে চলে যাবে। এই কারণে বার্গারের ডিম্যান্ডটা কী হবে, ফল করবে, বিকজ বার্গারের দামটা বেড়ে গিয়েছে। সো ইট ইজ কল্ড সাবস্টিটিউশন ইফেক্ট। অন্যদিকে বার্গারের দাম বেড়ে যাওয়ার কারণে আপনি যদি চিন্তা করেন যে আপনার যে পারচেজিং পাওয়ার, সো আপনার পারচেজিং পাওয়ারটা কিন্তু কমে গিয়েছে, কারণ গুডস অ্যান্ড সার্ভিসেসের দাম যদি বেড়ে যায় আর আমার ইনকাম যদি না বাড়ে, তাহলে আমার পারচেজিং পাওয়ার কমে যায়। আমার পারচেজিং পাওয়ার যখন কমে যাচ্ছে, এটাকে আমরা বলি আমাদের ইনকাম। আমাদের ইনকামের কথা যখন আমরা ইকোনমিক্সে বলি, উই আর টকিং অ্যাবাউট রিয়েল ইনকাম, মানে আমার গুডস অ্যান্ড সার্ভিসেস আমি কতটুকু পারচেস করতে পারছি। সো আমার রিয়েল ইনকামটা কমে যায় যখন গুডস অ্যান্ড সার্ভিসেসের দাম বেড়ে যায়। সো যদি গুডস অ্যান্ড সার্ভিসেসের দাম বেড়ে যায় কিন্তু আমার ইনকাম বাড়ে নাই, তাহলে আমার রিয়েল ইনকামটা কমে গেল। অ্যান্ড মোস্ট অফ দ্য নর্মাল গুডসের ক্ষেত্রে দেখবেন যে ইনকামের সাথে ডিম্যান্ডের যে সম্পর্কটা, সেটা হচ্ছে পজিটিভ নর্মাল গুডসের ক্ষেত্রে। মানে হচ্ছে যখন ইনকাম আমার বাড়ে আমার ডিম্যান্ড বেড়ে যায়, আমার ইনকাম যখন কমে তখন আমার ডিম্যান্ড কমে যায়। সো যেহেতু ধরেন বার্গারের দাম বেড়ে গেছে, হুইচ মিনস আমি আমার ইনকাম দিয়ে আগে যে পরিমাণ বার্গার কিনতে পারতাম এখন সে পরিমাণ কিনতে পারি না, হুইচ মিনস মাই রিয়েল ইনকাম ড্রপড। অ্যান্ড যেহেতু মাই রিয়েল ইনকাম ড্রপ করছে, ইনকাম ড্রপ করলে আমার কনসামশন কমে যায়, সেই কারণে আমার বার্গারের কনসামশনটা কমে যাচ্ছে। তাহলে প্রোডাক্টের প্রাইস বেড়ে যাওয়ার কারণে আমার এই যে কনসামশনটা কমে যাচ্ছে, এটা দুইটা কারণে হচ্ছে। একটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্টের কারণে, আরেকটা হচ্ছে ইনকাম ইফেক্টের কারণে। আমরা এখন আমরা দেখলাম যে ল অফ ডিম্যান্ড অনুযায়ী প্রাইস যখন বেড়ে যায় তখন আমার ডিম্যান্ড কমে যাচ্ছে, প্রাইস যখন কমে যাচ্ছে তখন ডিম্যান্ড বেড়ে যাচ্ছে। তার মানে প্রাইস চেঞ্জের কারণে আমার ডিম্যান্ড কম বেশি হচ্ছে, রাইট? এখন শুধু যখন প্রাইস বেড়ে গেলে ডিম্যান্ডটা কমে যায়, তখন খেয়াল করে দেখবেন যে এটা অ্যালং দ্য লাইন হয়। মানে হচ্ছে আপনার যখন প্রাইস এখানে ছিল তখন ডিম্যান্ডটা আপনি করতেন এতটুকু, অ্যান্ড যখন আপনার প্রাইসটা কমে গেল, কমে যেয়ে মনে করেন এখন প্রাইসটা এতটুকু হলো, তখন আপনি ডিম্যান্ড করছেন, আগে ডিম্যান্ড করতেন এতটুকু, এখন ডিম্যান্ড করছেন এতটুকু, তো ডিম্যান্ডটা বেড়ে গেল। এবং এই যে ডিম্যান্ডটা বেড়ে গেল, এটা অ্যালং দ্য ডিম্যান্ড কার্ভ, অ্যালং দ্য লাইনে পয়েন্টটা চেঞ্জ হলো। এখন একই প্রাইসে, এই প্রাইসেই দেখবেন ডিম্যান্ড আগে ছিল এতটুকু, পরে হয়তো ডিম্যান্ড এতটুকু হলো। সো একই প্রাইসে আপনার ডিম্যান্ডটা দেখবেন যে চেঞ্জ হয়ে যেতে পারে আর কি। তো তখন প্রাইস চেঞ্জ হয় নাই,
প্রাইস চেঞ্জ না হয়ে অন্য কিছু চেঞ্জ হওয়ার কারণে আমার ডিম্যান্ডটা বেড়ে গেছে। এই যে অন্য কিছু চেঞ্জ হওয়ার কারণে আমার ডিম্যান্ডটা বেড়ে গেছে, অন্য যে কিছু বা কিছু যা হোয়াট এভার দ্য আমরা যা বলবো, লাইক এটা হতে পারে অন্য গুডসের প্রাইস, এটা হতে পারে আপনার ইনকাম, এটা হতে পারে ইটস লাইক আপনার অন্য আপনার ইনকাম হতে পারে, আপনার টেস্ট প্রেফারেন্স হতে পারে। সো হোয়াট এভার দ্য রিজন, সেগুলোকে বলা হয় যে নন প্রাইস ডিটারমিনেন্টস অফ ডিম্যান্ড। প্রাইস ছাড়া অন্য যে কোনো কিছু কারণে যদি ডিম্যান্ড চেঞ্জ হয়, সেগুলোকে বলা হয় নন প্রাইস ডিটারমিনেন্টস অফ ডিম্যান্ড। সেটা টেস্ট অ্যান্ড প্রেফারেন্সের কারণে হতে পারে। ধরেন আপনি আগে বার্গার খেতে অনেক পছন্দ করতেন, সো আপনার বার্গারের ডিম্যান্ডটা নর্মালি আপনার ইনকাম বাড়লে বার্গারের ডিম্যান্ডটা বেড়ে যায়, প্রাইস কমে গেলে বার্গারের ডিম্যান্ডটা বেড়ে যায়। এখন গিভেন ইনকাম যাই ছিল, ইনকাম যা ছিল তাই আছে, আপনার প্রাইস বার্গারে যা ছিল তাই আছে, কিন্তু আপনি এখন আর আগের মতো বার্গার কনজিউম করেন না, বার্গার কনজিউম করা আপনার কমে গেছে। তার হতে পারে আপনি হয়তো বয়স হচ্ছে, আপনি মোর হেলথ সচেতন হচ্ছেন, যে কারণে আপনার এই ফাস্ট ফুডগুলোর কনসামশন আপনি কমিয়ে দিতে চাচ্ছেন। এখন এটা টেস্ট আগের মতো রকম আপনার কাছে হয়তো ভালোও লাগে না, সো আপনার টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস চেঞ্জ হয়ে গিয়েছে। এই কারণে সার্টেন গুডসের ডিম্যান্ড হয়তো কমে গিয়েছে, আর সার্টেন গুডসের ডিম্যান্ড হয়তো বেড়ে গিয়েছে। সো দ্যাট ইজ এ নন প্রাইস ডিটারমিনেন্টস অফ ডিম্যান্ড। নাম্বার অফ কনজিউমার্স চেঞ্জ হয়েছে, ইনকাম অফ কনজিউমার্স চেঞ্জ হয়েছে। ধরেন বার্গার আগে আপনি যা কনজিউম করতেন এখন তার চেয়ে বেশি কনজিউম করছেন, টেস্ট প্রেফারেন্স আপনার চেঞ্জ হয় নাই, কিন্তু আপনার ইনকাম বেড়েছে। তার মানে হচ্ছে আপনার আগে যা কেনার সামর্থ্য ছিল এখন তার সামর্থ্য বেশি, সো বিকজ অফ ইনকাম বেড়ে যাওয়ার কারণে আপনি ডিম্যান্ড বেশি করছেন। অথবা বার্গারের প্রাইস সেম রয়েছে কিন্তু স্যান্ডউইচের প্রাইস বেড়ে গেছে, আর স্যান্ডউইচের প্রাইস বেড়ে যাওয়ার কারণে সাম অফ দ্য ডিম্যান্ড ফ্রম স্যান্ডউইচ শিফট হয়ে আপনার কাছে এসেছে। সো প্রাইস অফ আদার গুডস, সেটা হতে পারে সাবস্টিটিউট গুডস, যে আপনি বার্গার খান অথবা স্যান্ডউইচ খান, অথবা হতে পারে কমপ্লিমেন্টস, যে বার্গার আপনি আরেকটা গুডস হয়তো একসাথে কনজিউম করেন, ধরেন বার্গার অ্যান্ড একটা হয়তো জুস। সো যদি এরকম হয় যে জুসের দাম কমে গিয়েছে, তো আপনার যে বাজেটটা ছিল সেই বাজেটে আপনি জুসের জন্য যতটুকু অ্যালোকেট করেছেন সেটা কমে গিয়েছে, জুসের জন্য আপনাকে এখন আর বেশি অ্যালোকেট করা লাগছে না বিকজ জুসের দাম কমে গিয়েছে, তখন আপনি বেশি বার্গার খাওয়ার সামর্থ্য রাখেন। তো এটা যে গুডসগুলো আমরা একত্রে কনজিউম করি এগুলোকে বলা হয় কমপ্লিমেন্টস, আর একটার এগেনস্ট একটা কনজিউম না করে যখন আরেকটা কনজিউম করি সেগুলোকে বলা হয় সাবস্টিটিউট। সো এই সাবস্টিটিউট গুডস এবং কমপ্লিমেন্ট গুডস ওদের দাম চেঞ্জের কারণে আপনার ডিম্যান্ড চেঞ্জ হতে পারে, তখন এটাকে সেটাও একটা নন প্রাইস ডিটারমিনেন্টস অফ ডিম্যান্ড। এখন আমরা দেখব যে ফর এক্সাম্পল আপনার যদি আমরা অলরেডি দেখলাম যে আমার ল অফ ডিম্যান্ড অনুযায়ী প্রাইস বেড়ে গেলে ডিম্যান্ডটা কমে যাচ্ছে, প্রাইস কমে গেলে ডিম্যান্ডটা বেড়ে যাচ্ছে। বাট প্রত্যেকটা গুডসের রেসপন্সটা, যে কোনো একটা পার্টিকুলার গুডস, ধরেন বার্গারের দাম বেড়ে যাওয়ার কারণে তার ডিম্যান্ড যতটুকু কমছে, চালের দাম বেড়ে যাওয়ার কারণে হয়তো তার ডিম্যান্ড ওইভাবে কমছে না। সো দুইটার রেসপন্স, প্রাইস বেড়ে যাওয়ার কারণে ডিম্যান্ডের যে রেসপন্স দুইটা সমান না। সো প্রাইস চেঞ্জের কারণে ডিম্যান্ডের যে চেঞ্জটা, এই সেন্সিটিভিটিটা যখন আমরা দেখি তখন এটাকে আমরা বলি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। সো এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে উই লুক অ্যাট যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। সো প্রাইস 1% চেঞ্জ হওয়ার কারণে আমার কোয়ান্টিটি ডিম্যান্ডের কত পার্সেন্ট চেঞ্জ হলো, ওই নাম্বারটাই হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। অ্যান্ড নর্মালি এটা আমরা ইটস লাইক অ্যাবসোলুট নাম্বারটা দেখি, আমরা নেগেটিভ বা পজিটিভ দেখি না। তার কারণ হচ্ছে রিলেশনশিপটা যে নেগেটিভ এটা আমরা জানি, জাস্ট উই লুক অনলি অ্যাট দ্য অ্যাবসোলুট নাম্বার, যে 1% প্রাইস কমে গেলে ডিম্যান্ড কত পার্সেন্ট বাড়বে, বা 1% ডিম্যান্ড বেড়ে গেলে ডিম্যান্ড কত পার্সেন্ট কমবে, ওই নাম্বারটাকেই আমরা দেখি। সো সেটাকে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। এখন যদি এরকম হয় যে কোনো একটা গুডস তার দাম বেড়েছে ধরেন 10%, কিন্তু ডিম্যান্ড কমেছে মনে করেন 15%, সো দাম চেঞ্জ হয়েছে আপনার 10%, আর ডিম্যান্ড চেঞ্জ হয়েছে আপনার 15%। সো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। সো এইটা নাম্বারটা আমরা পেলাম 1.5, উইচ ইজ গ্রেটার দ্যান 1। অ্যান্ড যখন এই ইলাস্টিসিটিটা গ্রেটার দ্যান 1 হয় তখন আমরা এটাকে বলে থাকি ইলাস্টিক গুড। সো ইলাস্টিক গুডসের বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার এইটার যে ইলাস্টিসিটি সেটা 1-এর তুলনায় বেশি হবে।
সো একের তুলনায় বেশি মানে হচ্ছে যে আপনার যত পার্সেন্ট আপনার প্রাইস চেঞ্জ হবে কোয়ান্টিটি ডিমান্ডেড তার চেয়ে বেশি চেঞ্জ হবে। আর যদি এটা এরকম হতো যে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসও 10%, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটিও 10%, তখন আমাদের ইলাস্টিসিটি হতো 1। ইলাস্টিসিটি 1 হলে তখন এটাকে আমরা বলবো ইউনিট ইলাস্টিক। আবার কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য খেয়াল করে দেখবেন যে চালের দাম মনে করেন 10% বেড়ে গেল। চালের দাম 10% বেড়ে গেলেও হয়তো আপনার কনসামশন 10% কমবে না। তার কারণ হচ্ছে এটা আপনার জন্য অনেক নিত্য প্রয়োজনীয় এবং এটা আপনার দরকার, এটা আপনি কনজিউম করবেনই। সো যদি এরকম হয় যে আপনার পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি এটা চেঞ্জ হয়েছে 5% কিন্তু প্রাইস বেড়েছে 10%, তাহলে এইটা আমার ইলাস্টিসিটি হবে লেস দ্যান 1 এবং এই সিনারিওটাকে আমরা বলবো ইনইলাস্টিক। সো ওয়েন absolute value of elasticity coefficient is less than 1 but not 0, তখন এটাকে বলা হয় ইনইলাস্টিক। এখন দেয়ার আর সাম এক্সট্রিম ইলাস্টিসিটির এক্সাম্পল আছে। সো এরকম হতে পারে যে প্রাইস যতই চেঞ্জ হোক আপনার কোয়ান্টিটি ডিমান্ডেড আপনার চেঞ্জ হচ্ছে না, এটা আপনার লাগবেই। সো ধরেন এরকম হলো যে ফর এক্সাম্পল এমন একটা ঔষধ এটা আপনার লাগবেই, ধরেন যেমন ডায়াবেটিক পেশেন্টদের জন্য ইনসুলিন। সো ইনসুলিনের দাম বেড়ে গেলেও তার হয়তো এটা নিতে হচ্ছে। সো আলটিমেটলি দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড চেঞ্জ হচ্ছে না বিকজ অফ চেঞ্জেস ইন প্রাইস। সো প্রাইস চেঞ্জেস হয়তো পজিটিভ কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডেড 0। সো 0 ডিভাইডেড বাই এনিথিং ইজ ইকুয়াল টু 0। সো তখন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হবে 0, অ্যান্ড প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি 0 হয় তখন সেটাকে আমরা বলি পারফেক্টলি ইনইলাস্টিক ডিম্যান্ড। আর যদি এমন হয় যে প্রাইস একটু চেঞ্জ হওয়ার কারণে ডিম্যান্ড ম্যাসিভ চেঞ্জ হয়েছে, হ্যাঁ, অথবা প্রাইস একটু বাড়ার কারণে ডিম্যান্ডটা কমে 0-তে চলে আসছে, তখন সেটাকে আমরা বলি পারফেক্টলি ইলাস্টিক। সো ইভেন আ মাইনিউট প্রাইস ইনক্রিজ উইল রিডিউস দ্য ডিম্যান্ড টু 0। অল্প প্রাইস বেড়েছে কিন্তু ডিম্যান্ড 0-তে চলে আসছে, তখন এটাকে আমরা বলি পারফেক্টলি ইলাস্টিক এবং ডিম্যান্ড কার্ভটা তখন হরাইজন্টাল হয়। আর যখন পারফেক্টলি ইনইলাস্টিক হয় তখন ডিম্যান্ড কার্ভটা হয় ভার্টিক্যাল। এখন এই প্রাইস ইলাস্টিসিটির সাথে যদি আমরা আমাদের টোটাল এক্সপেন্ডিচারের চিন্তা করি তাহলে খেয়াল করে দেখবেন যে ফর এক্সাম্পল আপনি যদি এই গ্রাফটা দেখেন, সো দিস ইজ দ্য ডিম্যান্ড কার্ভ। এখন ডিম্যান্ড কার্ভের এই পয়েন্টে ইলাস্টিক, এই পয়েন্টে ইনইলাস্টিক, আর এই পয়েন্টটা হচ্ছে ইউনিট ইলাস্টিক। সো আপনি যদি ইলাস্টিক রিজিয়নে যান এবং ধরে নিচ্ছে আমরা প্রাইসটা কমে গিয়েছে, সো প্রাইসটা যদি কমে যায়, ধরেন প্রাইস হয়তো কমেছে 20% আর ডিম্যান্ড আমার বেড়ে গিয়েছে ধরেন সে 30%। সো এটা তো ইলাস্টিক সিনারিও, প্রাইস কমেছে 20 কিন্তু ডিম্যান্ড বেড়েছে 30%, তার মানে ইলাস্টিসিটি 1-এর চেয়ে বেশি। এরকম যদি হয় তাহলে খেয়াল করে দেখবেন প্রাইস 20% কমলো কিন্তু ডিম্যান্ড তো আপনার বেশি পার্সেন্ট বাড়লো, তাহলে আপনার টোটাল এক্সপেন্ডিচার অন দ্যাট গুড এইটা বেড়ে যাবে। অনেক ক্ষেত্রেই দেখবেন যে কোনো একটা দোকানে হয়তো একটা গুডস যেখানে হয়তো আপনাকে 20% 30% আপনাকে ডিসকাউন্ট দিল, আপনাকে যতটুকু ডিসকাউন্ট দিয়েছে আপনি নর্মালি যা কিনতেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ কিনে ফেলেছেন। তো বেশি পরিমাণ কিনে ফেলার কারণে আপনার টোটাল এক্সপেন্ডিচার অন দ্যাট গুড বেড়ে গিয়েছে কম্পেয়ার টু যদি ডিসকাউন্টটা না থাকলেও আপনি যতটুকু কিনছেন। উল্টাটা হয়, ধরেন প্রাইস যতটুকু বেড়েছে কোয়ান্টিটি ডিমান্ডের অতটুকু, প্রাইস যতটুকু কমেছে কোয়ান্টিটি ডিমান্ডের অতটুকু বাড়ে নাই, রাদার কম বেড়েছে। সো তখন দেখবেন যে প্রাইস বাড়ানো হলেও প্রাইস কমানো হলেও আপনার খরচটা ওই অনুপাতে বাড়ে নাই, রাদার খরচটা কমে গেছে, কারণ আপনার প্রাইস হয়তো কমেছে 10% কিন্তু ডিম্যান্ড কমেছে 5%। সো যেহেতু ডিম্যান্ড আপনি কম করছেন, সো আলটিমেটলি আপনার ওভারঅল টোটাল এক্সপেন্ডিচার কমে গিয়েছে। আর যদি এটা ইউনিট ইলাস্টিক হয় তাহলে প্রাইস যত পার্সেন্ট কমেছে ডিম্যান্ড ঠিক ততটুকু পার্সেন্টই বেড়েছে। সো যেহেতু প্রাইস মাল্টিপ্লাইড বাই কোয়ান্টিটি এইটা হচ্ছে আপনার টোটাল এক্সপেন্ডিচার, সো যতটুকু প্রাইস কমলো ততটুকু যদি কোয়ান্টিটি বাড়ে দেয়ার উইল বি নো চেঞ্জ ইন টোটাল এক্সপেন্ডিচার। প্রডিউসারের ক্ষেত্রে দেয়ার উইল বি নো চেঞ্জ ইন টোটাল রেভিনিউ। সো আপনার এক্সপেন্ডিচারই তো প্রডিউসারের রেভিনিউ। সো ইলাস্টিসিটির সাথে টোটাল এক্সপেন্ডিচার অ্যান্ড টোটাল রেভিনিউয়ে তাহলে একটা রিলেশনশিপ আছে। সো যদি এমন হয় যে ইলাস্টিসিটি 1-এর চেয়ে বেশি মানে ইলাস্টিক,
তখন প্রাইস কমে গেলে আপনার ডিম্যান্ড তার চেয়ে বেশি হারে বাড়বে, সো টোটাল এক্সপেন্ডিচার বেড়ে যাবে। যদি ইনইলাস্টিক হয় তাহলে প্রাইস কমে গেলে যে হারে প্রাইস কমবে ডিম্যান্ড ওই হারে কমবে না, সো আলটিমেটলি আপনার ওভারঅল টোটাল এক্সপেন্ডিচার কমে যাবে। আর যদি ইউনিট ইলাস্টিক হয় তাহলে প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি সমানুপাতিক হারে চেঞ্জ হবে, সো প্রাইস 10% কমলে ডিম্যান্ড 10% বাড়বে, সো আলটিমেটলি এখানে আমার টোটাল এক্সপেন্ডিচারে কোনো চেঞ্জ হবে না। সো এতক্ষণ আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড নিয়ে কথা বললাম। সেম জিনিসটা যদি আমরা অ্যাপ্লাই করি ইনকাম ইলাস্টিসিটির ক্ষেত্রে, সো সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি যে ইনকাম 1% বা 2% বা 5% বা 10% বাড়ার কারণে আমার প্রোডাক্টের ডিম্যান্ড কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে। সো যদি এরকম হয় যে আমার ইনকাম, ধরেন আপনি গত বছর যা বেতন পেতেন, ধরেন এই বছর আপনার বেতন হয়তো 10% বেড়ে গেল, সো আপনার 10% ইনকাম বেড়ে গেল। আপনার 10% ইনকাম বেড়ে যাওয়ার কারণে আপনি কোনো একটা পার্টিকুলার গুডস গত বছর যে পরিমাণ কনজিউম করতেন এখন হয়তো তার চেয়ে বেশি পরিমাণ কনজিউম করছেন। সো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম। সো যদি এরকম হয় যে আপনার ইনকাম বাড়ার কারণে ওই গুডসটা আপনি বেশি পরিমাণে কনজিউম করছেন, তাহলে এই গুডসটাকে আমরা বলি নর্মাল গুডস। সো নর্মাল গুডস বলে আসলে কোনো গুড নাই। আমার ইনকাম বাড়লে যদি আমি ডিম্যান্ডটা বাড়ে তাহলে এটা আমার জন্য নর্মাল গুড। আমার ইনকাম বাড়লে যদি ডিম্যান্ড কমে যায় তাহলে এটা আমার জন্য ইনফেরিয়র গুড। আমার জন্য যেটা নর্মাল গুড সেটা আপনার জন্য ইনফেরিয়র হতেই পারে আর কি। সো উই লুক অ্যাট দ্য কনজিউমার, সো কনজিউমার বাই মোর বিকজ দ্য গুড ইজ রিলেটিভলি চিপার দ্যান ইট সাবস্টিটিউট। সো আলটিমেটলি আমার যখন ইনকাম বাড়ে, ইফ আই কনজিউম মোর, তাহলে এটাকে বলা হচ্ছে নর্মাল গুড। আর যদি আমার এরকম হয় যে আমার ইনকাম বেড়েছে কিন্তু ওই পার্টিকুলার গুডস আর আমার জন্য এখন ভালো লাগে না, আমার টেস্ট চেঞ্জ হয়ে গিয়েছে, সো ওইটার ডিম্যান্ডটা আমার কমে গিয়েছে, তখন আমরা বলছি তখন আমরা বলছি যে আমার এটা ইনফেরিয়র গুডস। এখন এখানে আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সাবস্টিটিউট আর একটা হচ্ছে ইনকাম ইফেক্ট। সাবস্টিটিউট ইফেক্টটা অলওয়েজ যেটা হবে সেটা হচ্ছে যে পজিটিভ হবে, মানে হচ্ছে প্রাইস চেঞ্জ হয়েছে, ধরেন আমার ইনকাম বেড়েছে, সো আমার ইনকাম বেড়ে গেল, সেই কারণে দেখা যাচ্ছে যে আমার ওই গুডসটা চিপার কম্পেয়ার টু তার সাবস্টিটিউটের তুলনায়, সো আমি ডিম্যান্ড বেশি করব। সো এখানে খেয়াল করে দেখেন যে আমার ইনকাম বেড়েছে আমি কনসামশন বেশি করব, অন্যদিকে এখানে খেয়াল করে দেখেন আমার ইনকাম বেড়েছে আমি কনসামশন লেস করব, বিকজ দ্যাট গুড বিকাম হচ্ছে ইনফেরিয়র টু মি। এরকম হতে পারে যে ধরেন আপনার ইনকাম বেড়েছে অ্যান্ড বার্গার আপনি এখন কম কনজিউম করছেন, বিকজ বার্গারটা আপনার কাছে আনহেলদি গুডস লাগে, সো আলটিমেটলি হয়তো আপনি আরও হেলথ সচেতন হয়ে এমন কিছু কনজিউম করছেন লাইক হেলদি সালাদ অথবা লো কার্ব কোনো ডিশে, সেগুলো আপনি বেশি কনজিউম করছেন এবং বার্গারের ডিমান্ডটা আপনার কমে গেছে বিকজ আপনার ইনকাম বেড়েছে, বার্গার বিকামস ইনফেরিয়র টু ইউ, তখন এটাকে বলা হবে ইনফেরিয়র গুড। সো ইনফেরিয়র গুডের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে ইনকাম ইফেক্টটা পজিটিভ গুডসের, নর্মাল গুডসের ক্ষেত্রে পজিটিভ, কিন্তু ইনফেরিয়র গুডসের ক্ষেত্রে নেগেটিভ। আর সাবস্টিটিউট ইফেক্ট অলওয়েজ, এটা নর্মাল গুড হোক ইনফেরিয়র গুড হোক, সাবস্টিটিউট ইফেক্ট অলওয়েজ পজিটিভ। সো আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড দেখলাম যে ওন প্রাইস যদি চেঞ্জ হয় তাহলে কি হয়, আমরা ইনকাম যদি চেঞ্জ হয় তাহলে সেটা দেখলাম। এখন আমরা দেখব ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। সো ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ডটা হচ্ছে এরকম যে আপনার অন্য আরেকটা গুডসের দাম চেঞ্জ হওয়ার কারণে আপনি যে গুডসটা নিয়ে কনসার্ন ওইটার ডিম্যান্ড কেমন চেঞ্জ হলো, বাড়লো নাকি কমলো, এবং কত পার্সেন্ট বাড়লো বা কমলো। সো ক্রস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড হচ্ছে এরকম, ইট মেজার্স দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড অফ লাইক এক্স গুড ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস অফ সাম আদার গুডস লাইক ওয়াই গুড। সো ওয়াই গুডসের প্রাইস চেঞ্জের কারণে এক্স গুডসের ডিম্যান্ডে যে চেঞ্জটা হয়, ধরেন এরকম হলো যে স্যান্ডউইচের দাম বেড়ে গিয়েছে, তাহলে বার্গারের ডিম্যান্ড যদি বেড়ে যায় বিকজ স্যান্ডউইচের দাম বেড়ে গিয়েছে, সো তখন যেহেতু স্যান্ডউইচের দাম বেড়েছে বার্গারের ডিম্যান্ড বেড়েছে, সো দুইটাই পজিটিভ, সো তখন ক্রস ইলাস্টিসিটি উইল বি পজিটিভ। অ্যান্ড বার্গার অ্যান্ড স্যান্ডউইচ আপনি একটা সাবস্টিটিউট হিসেবে কনজিউম করছেন, সো সাবস্টিটিউট গুডসের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি পজিটিভ হয়। সো নাও স্যান্ডউইচের দাম বাড়ার কারণে বার্গার বিকামস রিলেটিভ টু স্যান্ডউইচ আপনার কাছে চিপ লাগছে, এই কারণে বেশি বার্গার কনজিউম করছেন, সো সাবস্টিটিউট
এখানে হলো। সো এই সাবস্টিটিউট গুডসের ক্ষেত্রে ক্রস ইলাস্টিসিটি পজিটিভ হয়। এখন আগে যে উদাহরণটা দিলাম যে বার্গার অ্যান্ড জুস, কারণ কোনো কারণে জুসের দাম অনেক বেড়ে গেছে, সো আপনি বার্গার অ্যান্ড জুস একত্রে কনজিউম করেন, একসাথে কনজিউম করেন, সেটাকে বলা হয় কমপ্লিমেন্টস। এবং জুসের দাম বেড়ে যাওয়ার কারণে আপনার যেহেতু বাজেট আছে একটা, আপনার সার্টেইন এবিলিটি টু স্পেন্ড আছে, সো জুসের দাম বেড়ে যাওয়ার কারণে আপনি বার্গার আপনাকে কম কনজিউম করতে হচ্ছে। সো যেহেতু জুসের দাম বেড়ে গেছে, ইউ আর কনজিউমিং লেস বার্গার, সো ক্রস ইলাস্টিসিটি অফ নেগেটিভ, এবং এই ধরনের গুডসকে আমরা বলে থাকি কমপ্লিমেন্টস। সো মাথায় রাখবেন কমপ্লিমেন্টসের ক্ষেত্রে ক্রস ইলাস্টিসিটি নেগেটিভ, আর সাবস্টিটিউটের ক্ষেত্রে ক্রস ইলাস্টিসিটি পজিটিভ। এরপরে আমরা দেখব ল অফ সাপ্লাই। সো আমরা ল অফ ডিম্যান্ড দেখলাম, এখন ল অফ সাপ্লাই যদি দেখি, জাস্ট অপোজিট, যে যত আমার প্রাইস বেড়ে যাবে তত আমি বেশি সাপ্লাই করব, বিকজ প্রাইস বেড়ে যাওয়ার কারণে আপনি বেশি প্রাইসে বিক্রি করতে পারছেন, মানে বেশি রেভিনিউ আর্ন হচ্ছে। সো সাপ্লাই কার্ভটা হবে আপওয়ার্ড স্লোপিং। সো যত প্রাইস বাড়বে তত কোয়ান্টিটি ডিম্যান্ডেড বাড়বে, কোয়ান্টিটি সাপ্লাইড বাড়বে, অ্যান্ড যত প্রাইস কমবে তত কোয়ান্টিটি সাপ্লাইড কমে যাবে। এখন প্রাইস ছাড়াও আরও অনেক কারণে আপনি সাপ্লাই বেশি করতে পারেন, সো সেগুলোকে বলা হচ্ছে নন প্রাইস ডিটারমিনেন্টস অফ সাপ্লাই। যেমন রিসোর্সেসের প্রাইস কমে গেছে, র ম্যাটেরিয়ালের প্রাইস কমে গেছে, যে কারণে কস্ট কম লাগছে, নাও ইউ ক্যান সাপ্লাই মোর বিকজ আপনার প্রফিটটাতে বেশি হবে। অথবা ট্যাক্সেস ইম্পোজ করা হয়েছে আপনার উপরে, সাপ্লাইয়ের উপরে, তাহলে আপনার কস্ট বেড়ে যাবে, সো সেই কারণে আপনি কম সাপ্লাই করবেন। আপনাকে সাবসিডি দেওয়া হচ্ছে, সেটা আপনার জন্য বেনিফিটস, আপনার জন্য কস্ট কমে গেল কারণ আপনি একটা সাবসিডি পাচ্ছেন, সো এই কারণে আপনি সাপ্লাই বেশি হবে। টেকনোলজি ইউজ করার কারণে ইউ বিকাম মোর প্রোডাক্টিভ, আপনি অনেক কম সময়ে বেশি প্রডিউস করতে পারেন, বেশি সাপ্লাই করতে পারেন, সো সাপ্লাই বাড়বে। এক্সপেকটেশনস অ্যাবাউট ফিউচার প্রাইস যদি আমি মনে করি বাড়বে, ফিউচারে যদি প্রাইস বাড়বে মনে করি, তাহলে আমি যখন প্রাইস বাড়বে তার আগ দিয়ে আমি বেশি বেশি করে প্রডিউস করব, সো তখন আমার কারণে সাপ্লাই বেড়ে যাবে। আর নাম্বার অফ সেলার যদি বেড়ে যায়, আগে আমি শুধু প্রডিউস করতাম, এখন আরেকজন প্রডিউস করছে, এখন আরেকজন প্রডিউস করছে, সো যত নাম্বার অফ সেলার্স বাড়বে তত সাপ্লাই বেড়ে যাবে। সো এই যে সাপ্লাই কার্ভ অ্যান্ড ডিম্যান্ড কার্ভটা ছিল, এই দুইটা যখন ইন্টারসেক্ট করছে, তখনই এই ডিম্যান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভটা ইন্টারসেক্ট করে আমরা যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পাচ্ছি, যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস পাচ্ছি এবং আমরা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পাচ্ছি। সো দ্যাট ইজ দ্য মার্কেট ইকুইলিব্রিয়াম। সো এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বাজেট কনস্ট্রেন্ট। সো বাজেট কনস্ট্রেন্ট, এটা একজন কনজিউমার হিসেবে আপনি নিজেই খুব ভালো উপলব্ধি করতে পারার কথা, কারণ ইউ হ্যাভ এ সার্টেন ইনকাম, এবং ওই ইনকামের একটা অংশ আপনি সেভ করে বাকি অংশ ধরেন আপনি খরচ করছেন, সো ইউ হ্যাভ এ সার্টেন বাজেট যে আপনি কতটুকু খরচ করবেন। এখন আপনি ধরেন ইদার আপনি রাইস কিনবেন, আর আপনি পটেটো কিনবেন, অথবা আপনি ইন কম্বিনেশন কিনবেন, শুধু তো আর রাইস কিনবেন না, কারণ ভাত আপনি এমনি এমনি খাবেন না, আপনি শুধু পটেটোও কিনবেন না, সো আলটিমেটলি মনে করেন আপনি ভাত আর আলু দিয়ে খাচ্ছেন। তাহলে আপনি এখন যদি এরকম করেন যে শুধুই আপনি ভাত যদি কিনেন, রাইস যদি কিনেন, তাহলে আপনি এতটুকু কনজিউম করতে পারছেন, কিন্তু পটেটো আপনার কনসামশন এতটুকু, মানে জিরো। আপনি যদি সব টাকা দিয়ে পটেটো কনজিউম করেন তো এতটুকু কিনতে পারবেন। তার কারণ কি, ধরে নিচ্ছি আমরা আপনার বাজেট হচ্ছে 1000 এবং পটেটোর দাম হচ্ছে 50 টাকা পার কেজি। সো 50 টাকা পার কেজি যদি হয়, তাহলে আপনি
20 কেজি পটেটো কিনতে পারবেন আপনার ইনকাম, আপনার বাজেটটা দিয়ে সর্বোচ্চ। আবার রাইসের দাম যদি 100 টাকা পার কেজি হয়, তাহলে আপনি সর্বোচ্চ 1000 টাকা দিয়ে 10 কেজি রাইস কিনতে পারবেন। এখন আপনি চিন্তা করলেন যে আচ্ছা আমি যদি আম, এরকম করি যে ফর এক্সাম্পল আমি রাইস কিনলাম সে 5 কেজি। সো 5 কেজি রাইস কিনতে আপনার 100 টাকা করে 500 টাকা খরচ হবে। আর বাকি 500 টাকা দিয়ে আমি যদি পটেটো কিনি 50 টাকা করে, সো আপনি 10 কেজি পটেটো আপনি তখন কনজিউম করতে পারবেন। সো তখন আপনার পয়েন্টটা হবে এরকম কোনো একটা জায়গায়, যেটা হচ্ছে আপনি ফর এক্সাম্পল এতটুকু আপনি হচ্ছে 10 কেজি পটেটো কনজিউম করছেন আর 5 কেজি রাইস কনজিউম করছেন, পয়েন্টটা হয়তো এখানে হলো। সো এই লাইনে যে কোনো পয়েন্টে আপনি থাকতে পারবেন ইউজিং ইয়োর বাজেট। সো কোন পয়েন্টে থাকবেন সেটা ডিপেন্ড করবে আপনার ইউটিলিটি কতটুকু কনজিউম করলে ম্যাক্সিমাইজ করে। সো এই যে আমি ইউটিলিটির কথা বললাম, এই ইউটিলিটিটা আমরা দেখি থ্রু একটা কার্ভ যেটার নাম হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। সো ইনডিফারেন্স কার্ভ রিপ্রেজেন্টস যে অল কম্বিনেশনস অফ মার্কেট বাস্কেট, মানে ওই রাইস অ্যান্ড পটেটো কোন কোন কম্বিনেশনে আমি কিনলে আমার ইউটিলিটি রিমেইন সেম। আমি তো বিভিন্ন কম্বিনেশনে কিনতে পারি, কিন্তু সব কম্বিনেশনে তো আমার ইউটিলিটি সেম না। সো আপনি 5 কেজি রাইস অ্যান্ড 10 কেজি আলু খেয়ে আপনার যে ইউটিলিটি, হয়তো এটা মিক্স যদি আমি চেঞ্জ করে দিই, 10 কেজি রাইস আর 5 কেজি আলুতে হয়তো সেম আপনার হবে না। সো বিভিন্ন কম্বিনেশনে আমরা দেখার চেষ্টা করি যে বিভিন্ন কম্বিনেশনে কোন কোন কম্বিনেশনে রাইস অ্যান্ড পটেটো কিনলে আমার ইউটিলিটি রিমেইন সেম। সো এখানে আপনি খেয়াল করে দেখেন যে এই পয়েন্টটা, দিস পয়েন্ট, তারপরে দিস পয়েন্ট, তারপরে দিস পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টেই আমার ইউটিলিটি সেম। সো এই পয়েন্ট, এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্ট, এই পয়েন্টটা মানে হচ্ছে এতটুকু ক্লথিং, এতটুকু ফুড, ধর ফুড আর ক্লথিংয়ের মধ্যে যদি চিন্তা করি, এই পয়েন্ট মানে হচ্ছে এতটুকু ক্লথিং, এতটুকু ফুড, এই পয়েন্ট মানে হচ্ছে এতটুকু ক্লথিং, এতটুকু ফুড। এই তিনটা কম্বিনেশনেই আমার যে স্যাটিসফ্যাকশন বা আমার যে ইউটিলিটি সেইটা হচ্ছে সেম। সো তাহলে ইনডিফারেন্স কার্ভ আমরা দেখলাম। সো ইনডিফারেন্স কার্ভটা হচ্ছে এরকম একটা কার্ভ যেই কার্ভের প্রত্যেকটা পয়েন্টে আমার ইউটিলিটি কি সেম। সো ইনডিফারেন্স কার্ভ রিপ্রেজেন্টস all combination of market baskets that provide consumer with the same level of satisfaction. এখন ধরেন আমি আমার স্যাটিসফ্যাকশন লেভেল বাড়াইতে চাই। সো আমি আগে কনজিউম করছিলাম এতটুকু, এখন এবং এতটুকু আর এতটুকু, এখন আমি যদি এই জায়গাতে আসতে পারি, তাহলে আমার কনসামশন বোথ ক্লথিংও বাড়লো অ্যান্ড আমার ফুডও বাড়লো। তাহলে আমি আগের চেয়ে বোথ ক্লথিং অ্যান্ড ফুড দুইটাই বেশি কনজিউম করছি। তাহলে দুইটাই যদি আমি বেশি কনজিউম করি তাহলে আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা এখন আরও বেশি হবে, আমার ইউটিলিটি আরও বেশি হবে। সো ইউটিলিটি আরও বেশি হওয়ার জন্য আমার এই ইনডিফারেন্স কার্ভটা আরও উপরের দিকে যাইতে হবে। যত আমি ইনডিফারেন্স কার্ভটা উপরের দিকে যাব তত আমার ইউটিলিটি বাড়বে, আর যত আমি এই ইনডিফারেন্স কার্ভের নিচের দিকে যাব তত আমার ইউটিলিটি কমে যাবে। সো এইখানে খেয়াল করে দেখেন, এখানে প্রত্যেকটাই IC1, IC2, IC3, এগুলো প্রত্যেকটাই এক একটা ইউটিলিটি কার্ভ। সো এই ইউটিলিটি কার্ভের চেয়ে এটা আমার আরও স্যাটিসফ্যাকশন বেশি, এটাতে আরও স্যাটিসফ্যাকশন বেশি। এখন আমি তো যত বেশি তততে যেতে চাই, আমি তো বেশি ক্লথিং ইউজ করতে চাই, বেশি ফুড কনজিউম করতে চাই, বেশি রাইস কনজিউম করতে চাই, বেশি পর্যায়ে সব কিছু বেশি কনজিউম করতে, যত বেশি তত আমার স্যাটিসফ্যাকশন বেশি। কিন্তু সেই বেশিটা করার জন্য তো আপনার ইনকাম বা বাজেট থাকতে হবে। এখন আপনার ইনকাম বাড়ছে না কিন্তু আপনি বেশি কনজিউম করতে চান, সেটা তো সম্ভব না। সো যে কারণে আমরা দেখছি যে আমাদের এই যে বাজেট কনস্ট্রেন্ট লাইনটা ছিল, এই বাজেট কনস্ট্রেন্ট লাইনটার সাথে আমি ইনডিফারেন্স কার্ভকে যদি সুপার ইম্পোজ করি, তাহলে যেই এই বাজেট কনস্ট্রেন্টের সাথে এই ইনডিফারেন্স কার্ভটা ট্যানজেন্সি অবস্থায় আছে, এটাও আমি অ্যাচিভ করতে পারবো, কিন্তু আমি এর চেয়ে আরও বেশি ইউটিলিটি পাবো যদি আমি এই ইনডিফারেন্স কার্ভে এই পয়েন্টে আসি। কিন্তু যদি আপনি চিন্তা করেন এভাবে যে আপনি এই ইনডিফারেন্স কার্ভে যেতে চান, কিন্তু ওই ইনডিফারেন্স কার্ভে আপনি যেতে পারছেন না বিকজ আপনার যে বাজেট লাইন সেটা ওই ইনডিফারেন্স কার্ভকে টাচ করতে পারছে না। তার মানে হচ্ছে ওটা আপনার অ্যাফোর্ডেবিলিটির বাইরে। সো আপনার বাজেট কনস্ট্যান্টের মধ্যেই আপনার বাজেট লাইনের সাথে যখন আপনি ইনডিফারেন্স কার্ভগুলোকে সুপার ইম্পোজ করবেন, যেই ইনডিফারেন্স কার্ভটা আপনার বাজেট
লাইনের সাথে ট্যানজেন্ট, সেটাই হচ্ছে আপনার সেই ইনডিফারেন্স কার্ভটাই হচ্ছে আপনার সবচেয়ে ম্যাক্সিমাম ইউটিলিটি দিচ্ছে এবং আপনি ওই পয়েন্টেই থাকবেন। সো এই পয়েন্টে আপনি ম্যাক্সিমাম ইউটিলিটি পাচ্ছেন। তাহলে আপনি এতটুকু অ্যাপল অ্যান্ড এতটুকু ব্যানানা আপনি কনজিউম করবেন, যদি আমরা অ্যাপল অ্যান্ড ব্যানানা কনসিডার করি আর কি। সো এটা হচ্ছে ম্যাক্সিমাইজিং ইউটিলিটি। এরপরে আরেকটা জিনিস আমরা দেখবো, আরেকটা কনসেপ্ট যেটার নাম হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। সো মার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে ঠিক নেক্সট 1 ইউনিট গুডস কনজিউম করার কারণে আমার যতটুকু ইউটিলিটি বাড়লো, যতটুকু এডিশনাল ইউটিলিটি আমি পেলাম, ওইটাকে বলা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। যেমন ধরেন আপনি কনজিউম করলেন একটা অ্যাপল, তো একটা আপেল কনজিউম করার কারণে আপনি যতটুকু মজা পেলেন, আপনাকে আরেকটা আপেল দেওয়া হলো। সেকেন্ড আপেলটা খেয়ে আপনি হয়তো ওই পরিমাণ মজা আপনি পাবেন না যেটা আপনি প্রথম আপেলটা খেয়ে পেয়েছেন। তার কারণ হচ্ছে প্রথম আপেলটা খাওয়ার পরে আপনি একটা লেভেল অফ স্যাটিসফ্যাকশন পেয়েছেন, সেকেন্ড আপেলটাতে স্যাটিসফ্যাকশন আরেকটু কম। আপনাকে যদি আরেকটা আপেল দেওয়া হয়, থার্ড আপেলে আপনার স্যাটিসফ্যাকশন আরও কম। এভাবে করে আমি যত বেশি পাচ্ছি তত আমার এক্সট্রা ইউটিলিটিটা কমে যাচ্ছে। সো এডিশনাল ইউটিলিটি যেটা আমরা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। এবং এই নর্মালি এই এডিশনাল ইউটিলিটিটা আস্তে আস্তে যত বেশি আপনি কনজিউম করেন তত এটা আপনার কমতে থাকে। সো যেটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ধরেন কিছুদিন আগে রোজার মাস গেল, সো রোজার মাসে আপনি যখন ইফতার করেন, ইফতার করার আগ দিয়ে আপনার মোটামুটি সব কিছু খেতে ইচ্ছা করে, তখন আপনি অনেক বেশি ইফতার কেনাকাটা করেন। কেন? তার কারণ হচ্ছে আপনি তো ক্ষুধার্ত ছিলেন, সো কিছুই খান নাই আগের দিন থেকে, সো আপনি অনেক বেশি ক্ষুধার্ত, তো তখন যেই খাবারটাই আপনাকে দেওয়া হোক না কেন ওটা আপনার খুব মজা লাগে। এখন ধরেন আপনি ইফতার করে ফেলছেন, আপনার প্লেট ফুল, এখন বলেন ইভেন যে খাবারটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন ওইটাও যদি আপনাকে অফার করা হয় ইফতার করার ঠিক পরপর, ওইটা খেতে ওই লেভেলের মজাটা আপনি পাবেন না, বিকজ আপনার পেটটা এখন ফুল, আপনি অনেক খেয়ে ফেলেছেন। সো ওই এক্সট্রা ইউটিলিটিটা আপনার অনেক কমে আসে। সো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি আইডিয়াটা হচ্ছে অল ইলস ইকুয়াল, আপনার যত কনসামশন বাড়বে, অ্যাজ দ্য কনসামশন ইনক্রিসেস দ্য মার্জিনাল ইউটিলিটি মানে এডিশনাল ইউটিলিটি ডিরাইভ ফ্রম ইচ এডিশনাল ইউনিট, সো এইটা ডিক্রিজ করে, যেটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি।